জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে রয়েছে শামসুল আরেফিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর জাতীয় স্মৃতিসৌধ সহ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সকালে 11:30টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এ সময় 3 বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয় তাকে। মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার তুলে ধরেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। এরপর রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন হাফিজ উদ্দিন আহমেদ। তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পদত্যাগের 48 ঘন্টার মধ্যেই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে কড়া নিরাপত্তায় বঙ্গভবন থেকে গুলশানে নিজের বাসভবনে পৌঁছান তিনি। রোববার দুপুর 2:25 বঙ্গভবন ছাড়েন মোহাম্মদ শাহাবুদ্দিন। গাড়িবহর সহ রওনা হন রাজধানীর গুলশানে নিজ বাসভবন গ্রিন ভিলার উদ্দেশ্যে। এ সময় নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় পুরো সড়ক। পরে বিকেল 3টায় তিনি গুলশানে পৌঁছান। সংবিধান অনুযায়ী তিনি 5 বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও দায়িত্ব পালন করেন 3 বছর 3 মাস। রোববার বঙ্গভবন ছাড়ার মধ্য দিয়ে শেষ হয় তার সরকারি বাসভবনে অবস্থানও। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পূর্বে দায়িত্ব পালনের সময় কোনো অপরাধ করে থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সদ্য বিদায়ী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের জন্য বিরোধীদের বক্তব্য আমলে নেওয়ার মতো নয় বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে পুলিশের পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার। ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। এর বহির্ভূত কোনো সময়ে যদি কোনো বক্তব্য কেউ দিয়ে থাকে সেটা তাদের স্বাধীনতা আছে, দিতে পারবে। তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি। রথযাত্রা এবং উল্টো রথ দুইটিই যাতে খুব সুচারুরূপে সম্পন্ন হয়, কোনো রকমের কোনো বিশৃঙ্খলা না হয়, সেই জন্য আমরা সকল সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে আমরা সমন্বিতভাবে কাজ করেছি। এই যে ইলেকট্রনিক ডিভাইসটা ইমপ্রুভ, ঘটনাক্রমে এবং সময়টা ওই দিন হওয়াতে আপনি কাকতালীয়ভাবে মিলাচ্ছেন তার সাথে, এটার সাথে কোনো মিল আছে বলে আমি মনে করি না। রাষ্ট্রপতির অতীত কর্মকাণ্ডের ব্যাপারে আইনি পদক্ষেপ নিতে সরকার আরও যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে চট্টগ্রামে আইনজীবী সমিতির এক কর্মশালায় তিনি বলেন, নতুন রাষ্ট্রপতি নিয়োগের ব্যাপারে সংবিধানে যেভাবে নির্দেশনা আছে সেভাবেই সরকার পদক্ষেপ নেবে। যাচাই করে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেবেন, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপরে আপনাদের রাখতে হবে। আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে আমরা কাউকে অন্যায়ভাবে কেউ অন্যায় স্বীকারক সেটাও চাব না। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা করে কোনো আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক। তবে দেশের আর্থিক খাতের সংস্কারে ব্যাংক ভিত্তিক যে তদন্তগুলো চলছে সেখানে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মুখপাত্র আরিফ হোসেন খান। মুখপাত্র আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবিধানিকভাবে রাষ্ট্রের শীর্ষ পদে ছিলেন, তাই তার বিরুদ্ধে আলাদা কোনো অনুসন্ধান চালাবে না নিয়ন্ত্রক সংস্থা। আমরা ব্যাংকগুলোকে ইন্সপেকশন করি, সেখানে অনিয়ম পেলে সেগুলো তুলে ধরি, বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার জন্য বলি। যারা দায়ী, এর মধ্যে কারো ম্যানেজমেন্ট লেভেলে কারো সম্পৃক্ত আছে কিনা, পর্ষদে কারো সম্পৃক্ত আছে না, এগুলো ব্যাংক আমরা আইডেন্টিফাই করি। ব্যাংক নিজেরাও ইন্টারনাল অডিটের মাধ্যমে আইডেন্টিফাই করে। রাষ্ট্রের সর্বোচ্চ উনি 1 নম্বর ব্যক্তি ছিলেন, হ্যাঁ, রাষ্ট্রের সংবিধান অনুযায়ী। এবং এই ধরনের সংবেদনশীল বিষয়গুলো আসলে বিধি মোতাবেক যখন অ্যাড্রেস করার প্রয়োজন তখনই করা হবে। এটা আলাদা করে বাংলাদেশ ব্যাংক কোনো বিশেষ প্রায়োরিটি দিচ্ছে বা কোনো টার্গেট নিয়ে কোনো কাজ করতেছে, এরকম হওয়ার সুযোগ নেই।
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাযজ্ঞ সহ আওয়ামী লীগের শাসনামলে গুম নির্যাতনের ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভূমিকা নিয়ে তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম। রোববার দুপুরে চিফ প্রসিকিউটরের কাছে আবেদন জমা দেন ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস। আবেদনে বলা হয়েছে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ, অমানবিক নির্যাতন, খুন, গুমের হুকুমদাতা হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের ভূমিকা তদন্ত করে আইনের আওতায় এনে বিচার করতে হবে। তৎকালীন রাষ্ট্রপতি হিসেবে তার সাংবিধানিক দায়িত্ব ও ভূমিকার প্রেক্ষাপটে যথাযথভাবে তদন্ত করা প্রয়োজন। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের বিষয়ে শিগগিরই সময় চাওয়া হবে। এ বিষয়ে জরুরি বৈঠক শেষে কথা জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। রোববার সকালে নির্বাচন কমিশনে 23তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তফসিলের বিষয়ে জরুরি বৈঠক করে ইসি। সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্য কমিশনাররাও এতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব ইসির। ইসি সূত্র বলছে, এই নির্বাচন নিয়ে কোনো ধরনের তড়িঘড়ি নয়, তবে প্রাথমিক প্রস্তুতি ধরে এগিয়ে যাচ্ছে ইসি। সংসদ সদস্যদের হালনাগাদ করা তথ্য নিয়ে ভোটার তালিকা চূড়ান্ত করার পর তফসিল ঘোষণার কথা রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনাবাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল হতে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল হতে কর্নেল পদবীর কর্মকর্তারা পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধানমন্ত্রী পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, সততা, আনুগত্যের উপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এই ত্যাগের জন্য সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর সকল সদস্যকে ধন্যবাদ জানান তিনি। বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে দেশের চা শিল্পের উন্নয়ন নিয়ে এক সভায় তিনি কথা বলেন। সভায় শিল্পের বর্তমান অবস্থা ও বিশ্ববাজারে প্রতিযোগিতা ধরে রাখার চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা। একই সঙ্গে তারা শিল্পের টেকসই উন্নয়নে কিছু দাবি ও প্রস্তাব উপস্থাপন করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে। পাশাপাশি চা বাগানে চাষের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের অনুমতি দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনায় নেওয়ার কথা বলেন তিনি। আওয়ামী সরকার দেশের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, মৃতপ্রায় অর্থনীতিকে টেনে তুলতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করছে সরকার। রোববার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। চতুর্দিকে একটা অস্থিতিশীলতা, সবগুলো ইনস্টিটিউশনকে ভেঙে ফেলা হয়েছে, এগুলোকে আবার রিবিল্ড করতে হচ্ছে। এই রিবিল্ড করাটা কিন্তু সোজা কথা নয়। এটা করার জন্যে যে পরিমাণ দৃঢ়তা দরকার, যে পরিমাণ সাহস দরকার, যে পরিমাণ প্রজ্ঞা দরকার, ভিশন দরকার, সেটা আমাদের নেতার আছে বলে আমরা মনে করি। আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্বে কাজ করছি এবং কাজগুলোর মূলনীতি হচ্ছে আপনার যে আমাদের এই ভাঙা জিনিসগুলোকে ঠিকঠাক করে আবার সেটাকে টেনে উপরে তোলা। এখন চারদিকে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। স্বাগত আরো একবার, আপনি দেখছেন এখন চারদিক।
কক্সবাজারের পৌর কাউন্সিলর একরামুল হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করেছেন চিফ প্রসিকিউটর। একই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানে নিহত শাইখ আহসাবুল ইয়ামিন হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৯ জনকে আসামি করা হয়েছে। দুটি মামলাতেই অভিযোগপত্র আমলে নেওয়ার জন্য ২৫ আগস্ট শুনানির দিন ঠিক করা হয়েছে। প্রায় ৮ বছর পর একরামুল হত্যা মামলার বিচারের জন্য রোববার ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করা হয়। শেখ হাসিনা ছাড়াও এই মামলায় ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আব্দুর রহমান বদি, র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদকে আসামি করা হয়েছে। বাকি আসামিরা তৎকালীন র্যাবের কর্মকর্তা। মামলায় শেখ হাসিনাকে নির্দেশদাতা বলা হয়েছে, আর ঘটনা ধামাচাপা দিতে কাজ করেছেন ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল। কাউন্সিলর একরামুলকে গুলি করেছে তৎকালীন মেজর রাজন সহ ২ জন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের সময় সাভারে গুলির পর পুলিশের এপিসি থেকে নিচে ফেলে দেওয়া শাইখ আসহাবুল ইয়ামিন হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। এই মামলায় সাভারের সাবেক এমপি সাইফুল ইসলামকে প্রধান আসামি করে ১৯ জনকে আসামি করা হয়েছে। অভিযোগপত্র আমলে নেওয়ার জন্য ২৫ আগস্ট দিন ধার্য করা হয়েছে। এই হত্যাকাণ্ডের মধ্যে তাদের সম্পৃক্ততা, তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে রিপোর্ট সাবমিট করে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা আজকে তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দিয়েছি এবং সেই ফর্মাল চার্জের পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় ট্রাইব্যুনাল ২ আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন। সেখানে বেশ কয়েকজন আসামি গ্রেফতার ইতিমধ্যে আছে, তাদেরকে শোন অ্যারেস্ট করা হয়েছে এবং যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়েছে। এলডিসি গ্র্যাজুয়েশনের পরে দেশে যাতে অর্থনৈতিক সংকট না আসে সে ব্যাপারে রুদ্ধদ্বার বৈঠক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নানা উদ্যোগ নিয়েও আলোচনা হয়। বৈঠক শেষে বিকেলে নিজ কার্যালয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বলেন, এরই মধ্যে ব্লু ইকোনমিতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের দেশগুলো। কি সমস্যাগুলো আছে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন, ডেফারমেন্ট, তারপরে আমাদের ক্যাপিটাল মার্কেট, আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এখানে ইজ অফ ডুইং বিজনেস, ইনভেস্টমেন্ট করতে হলে আমাদের ফরেন ইনভেস্টরদের যেই ধরনের সমস্যা এখানে ফেস করতে হয় বিভিন্ন ভাবে, সেগুলো সমাধানে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি। আমাদের বিভিন্ন ইকোনমিক জোন করা হয়েছে, সেখানে যখন ইনভেস্টমেন্ট করবে কি কি ধরনের ফ্যাসিলিটেশন তাদের প্রয়োজন, কি কি ধরনের প্রক্রিয়াগত পরিবর্তন আমাদের আনতে হবে যাতে তারা সহজে ইনভেস্ট করতে পারে বিদেশিরা, সেই সকল ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। ২০২৬-২৭ অর্থ বছরে ৬৩.৪ বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, যেখানে পণ্য ৫৫.২ বিলিয়ন এবং সেবা খাতে ৮.২ বিলিয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সচিবালয়ে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ বিষয়ক সভা শেষে কথা বলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গত ২৫-২৬ অর্থ বছরে পণ্য ও সেবা মিলিয়ে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৬৩.৫ বিলিয়ন ডলার। বিপরীতে রপ্তানি থেকে মোট আয় হয়েছে প্রায় ৪৭ বিলিয়ন ডলার। গত বছরের অর্জিত রপ্তানি আয়ের ওপর পণ্যে ১৫% এবং সেবা খাতে ১৫% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান বাণিজ্য মন্ত্রী। বিগত অর্থ বছরে লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও ব্যবসা বান্ধব পরিস্থিতি তৈরি হওয়ায় এবার কাঙ্ক্ষিত ফলাফল আসবে বলে আশা করেন বাণিজ্য মন্ত্রী। তিনি বলেন, এবছর উত্তর কোরিয়া ও ইউএই সহ ৪ থেকে ৫টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হবে। এছাড়া রপ্তানির বড় বাজার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা চলছে। আগের বছরেও যে এক্সপোর্ট ছিল, এই বছরেও এক্সপোর্টটা কম বেশি সেই রকমই। আশা করি এই বছরে, আগামী অর্থ বছরে সেটা কিছুটা হলেও আমরা এই বৃত্ত ভেঙে বেরিয়ে আসতে পারবো। আগামী কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ সাউথ কোরিয়ার সাথে আমাদের এফটিএ সম্পন্ন হবে, আলোচনা সম্পন্ন হবে। কিছুদিনের মধ্যেই ইউএইর সাথে এফটিএ সম্পন্ন হবে। আমাদের সবথেকে বড় রপ্তানি গন্তব্য অ্যাজ এ ইকোনমিক জোন ইউরোপীয় ইউনিয়নের সাথেও আমরা মুক্ত বাণিজ্য আলোচনা শুরু করতে যাচ্ছি। গণতন্ত্র যখন হোঁচট খেয়েছে, দেশ যখন সংকটে পড়েছে, তখনই জনগণের স্বার্থে বাংলাদেশের পাশে ছিল বিএনপি। রোববার বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক আলোচনা সভায় মন্তব্য করেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। গণতন্ত্র যখনই হোঁচট খেয়েছে, গণতন্ত্র যখনই বাধাগ্রস্ত হয়েছে, গণতন্ত্র যখনই ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশ যখন ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখে দিয়েছে, তখনই দেশের উন্নয়নের জন্য,
অর্থনৈতিক অগ্রগতির জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য উনি প্রতিটি ক্ষেত্রে ওনার দায়িত্ব পালন করেছেন, এবং যার জন্য আজকে বাংলাদেশকে আমরা বলি যে আধুনিক বাংলাদেশের জনকের নাম শহীদ জিয়াউর রহমান। শ্রমিকদের সমস্যা চিহ্নিত করা গেলে শ্রমিকের শ্রমের মর্যাদা বাড়বে, জাতি সামনের দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার শ্রম ভবন আয়োজিত কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মন্ত্রী। শ্রমিকদের সঙ্গে মাঝে মধ্যে যেন কথা বলে, কাউন্সিলিং করে, তাদের ওপিনিয়ন যেন নেয়, তারা আসলে সত্যিকার অর্থে তারা কী ধরনের প্রবলেমগুলো ফেস করতেছে সেটা নোট করে। শ্রমিকদের আসল সমস্যা এখন চিহ্নিত করেন, দেন শ্রমিকের শ্রমের মর্যাদা বাড়বে, তখন জাতি সামনের দিকে এগিয়ে যাবে। দেশের সরকারি ও বেসরকারি চা বাগানগুলোতে পর্যায়ক্রমে সরকারি প্রাথমিক বিদ্যালয় চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিকেলে সিলেট পিটিআই মিলনায়তনে প্রাথমিক শিক্ষার শ্রেণীকক্ষ পরিচালনা, মনিটরিং ও জবাবদিহিতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষে তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি চা বাগানের পাশাপাশি বেসরকারি চা বাগানেও সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে বাগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে সরকার। আগামী 17 আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা চূড়ান্ত করা হবে। এরপর পে স্কেল নিয়েও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে যুগোপযোগী নতুন কারিকুলাম প্রণয়নের কাজও এগিয়ে চলছে বলে আশ্বস্ত করেন শিক্ষা প্রতিমন্ত্রী। আগামী দিনগুলোতে প্রাথমিক শিক্ষায় আমাদের অ্যাডমিনিস্ট্রেটররা যেই 7টা কাজ সবচেয়ে বড়ভাবে পরিচালনা করবেন, যেগুলো নন নেগোশিয়েবল বলে এখন আমরা আখ্যায়িত করছি, শিক্ষার মান ধরে রাখবার জন্য। সো স্কুল খোলা থাকতে হবে সঠিকভাবে, ক্লাসরুমে টিচার থাকতে হবে, স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স ইনশিওর করতে হবে। এরকম 7টা জিনিস, সেগুলো কীভাবে করা যেতে পারে সেটা নিয়ে আমাদের প্রথম সেশনের বৃহত্তর আলোচনা ছিল। চিকিৎসক সংকট মোকাবেলায় বিশেষ বিসিএস এর মাধ্যমে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সাতক্ষীরার বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। পরে রোগীদের জন্য প্রস্তুত খাবারের মান যাচাই করেন এবং সার্বিক সেবার মান সম্পর্কে পরামর্শ দেন। পরে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত মেডিকেল অফিসার ডাক্তার শাওলি ননজিবা তন্নির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেন তিনি। একই সঙ্গে হাসপাতালের ওয়াশরুম সহ চলমান সংস্কার ও উন্নয়ন কাজ দ্রুত শেষ করার নির্দেশও দেন মন্ত্রী। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আপনারা জানেন, এরই মধ্যে আমরা সারা বাংলাদেশে এই 50 শয্যা হাসপাতালগুলিকে 101 শয্যায় রূপান্তরিত করতে যাচ্ছি। এই জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালে 50টা করে ডায়ালিসিস মেশিন দিতে যাচ্ছি। প্রত্যেকটা জেলা হাসপাতালে 10টা করে ডায়ালিসিস মেশিন দিতে যাচ্ছি। উপজেলায় যে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালগুলি হচ্ছে, এগুলিতে আমরা পরবর্তীতে আমরা মানুষ যদি টেকনিশিয়ান করে ওইগুলোতে আমরা 10 শয্যা হাসপাতালে আমরা ডায়ালিসিস দিব। ক্যান্সার জয়ীদের অনুপ্রেরণা যোগাতে এবং সমাজে ক্যান্সার সচেতনতা বাড়ানোর লক্ষ্যে সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন CCCF এর উদ্যোগে ক্যান্সার সার্ভাইভার সম্মাননা প্রদান 2026 অনুষ্ঠিত হয়েছে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের RC মজুমদার মিলনায়তনে অনুষ্ঠানে 11 জন ক্যান্সার জয়ীর হাতে সম্মাননার স্মারক তুলে দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্ত 11 জন ক্যান্সার সার্ভাইভার হলেন ডক্টর মারুফি খান, সেলিনা আহমেদ, মোহাম্মদ আব্দুল গফফার, ফরিদা ইয়াসমিন, কাজী সুফিয়া আখতার, সিফাত আরেফিন প্রতীক, মনিরা ফারজানা আফরোজ তানিয়া, রায়না মাহমুদ, কানিজ হায়দার, কাজী সুফিয়া আখতার এবং ফারজানা আলী লাবণী।
স্কয়ার ফার্মাসিউটিক্যালস কেনিয়া ইপিজেড লিমিটেডের ওষুধ উৎপাদন কারখানা পরিদর্শন করেন 7টি দেশের হাই কমিশনার, রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিকরা। কূটনৈতিক দলে ছিলেন বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, রুয়ান্ডা, সোমালিয়া এবং শ্রীলঙ্কার প্রতিনিধিরা। আঞ্চলিক স্বাস্থ্যসেবা উন্নয়ন, ওষুধ শিল্পে বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর এবং বাণিজ্যিক সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে তারা মতবিনিময় করেন। বর্তমানে কারখানাটির বার্ষিক উৎপাদন সক্ষমতা 200 কোটিরও বেশি ট্যাবলেট, ক্যাপসুল ও স্যাশে। Smart enough to explain it. It is not just numbers. It is the of any countries which is still below 20%. Is a good number. 69 years. Maybe % of your pharmaceuticals products locally produced. The leadership of the country at that point of time, when there was no communication. I mean, what we have never seen before. The world. So now it has. এখন চারদিকে আবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। স্বাগত আরও একবার, দেখছেন এখন চারদিক। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ ক্যাম্পের ট্যাঙ্কের পানি পান ও ব্যবহার করে 3 পুলিশ কনস্টেবল অসুস্থ হয়ে পড়েছেন। সকালে ক্যাম্পের বাথরুমে মুখ হাত ধোয়ার সময় পানিতে গন্ধ পান পুলিশ সদস্যরা। ওই পানি ব্যবহারের পর 3 কনস্টেবল অসুস্থ হয়ে পড়লে তাদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পানির ট্যাঙ্কি এবং পানি সরবরাহের ওয়াসার লাইনে পরীক্ষা করা হলে সেখানেও গন্ধ পাওয়া যায়। পুলিশ জানায় পানিতে কেউ বিষ মিশিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিশ্চিত হতে পানি পরীক্ষা করতে ল্যাবে পাঠানো হয় বলেও জানান তারা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ অন্তত 16 জন আহত হয়েছেন। রোববার দুপুরে ভাঙ্গাবাড়ি ইউনিয়নের মনসুর বিলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, উপজেলার মনসুর বিলের প্রায় 72 বিঘা জমির মালিকানা নিয়ে আলীনগর এলাকার কামরুল হাসান এবং মকররমপুর এলাকার আহসান হাবিবের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জোরে দুপুরে জমি চাষ করতে গেলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে লাঠি নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত 16 জন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নওগাঁর বাদলগাছি উপজেলার খাড়িতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। দুপুরে আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রায় 7 মাস আগে মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দা নূর ইসলামের সাথে বিয়ে হয় বদলগাছি উপজেলার কার্তিকাহার গ্রামের শাহিন হোসেনের মেয়ে সুমাইয়ার। শনিবার নূর ইসলাম তার স্ত্রী সুমাইয়াকে নিয়ে কার্তিকাহারে বেড়াতে আসেন। সকালে বাড়ির পাশের একটি খাড়িতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান নূর ইসলাম। তাকে উদ্ধারের জন্য স্ত্রী সুমাইয়াও পানিতে নামলে সেও তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে নৌকাডুবির 2 দিন পর নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল 7:30টার দিকে তার মরদেহ উদ্ধার করে বিজিবি। প্রশাসন জানায়, শুক্রবার বিকেলে 13 জন পর্যটক তিন্দু বাজারে 2টি নৌকায় রেমাক্রির উদ্দেশ্যে যাত্রা করেন। রেমাক্রি যাওয়ার পথে তিন্দু বড় পাথর এলাকায় সাঙ্গু নদীর তীব্র স্রোতে 7 আরোহী নিয়ে একটি নৌকা ডুবে যায়। এ সময় 6 জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মাহিয়ান নিখোঁজ হয়। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি ও স্থানীয় বাসিন্দারা টানা 2 দিন যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পাননি। রোববার সকালে তিন্দুমুখ ও বড় পাথরের মাঝামাঝি এলাকায় মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন। পরে বিজিবি এসে মাহিয়ানের মরদেহ উদ্ধার করে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতে আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরপরই কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রণালয় সামলানোর বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যোশী বলেছেন, কর্তব্যবোধ ও বিনয়ের সঙ্গে এই দায়িত্ব পালন করবেন তিনি। যদিও প্রশ্ন ফাঁস ও শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে এখনও পর্যন্ত কোনো পরিকল্পনার কথা জানাননি যোশী। माननीय प्रधानमंत्री जी ने मेरे ऊपर जिम्मेदारी मुझे जिम्मेदारी दिया है और इस जिम्मेदारी को माननीय प्रधानमंत्री जी की अपेक्षा अनुसार मैं जिम्मेदारी निभाऊंगा। आई एक्सेप्ट दिस रिस्पॉन्सिबिलिटी विथ सेंस ऑफ ड्यूटी एंड ह्यूमिलिटी एंड आई एम थैंकफुल टू द प्राइम मिनिस्टर इन लास्ट 12 years of प्राइम मिनिस्टर श्री मोदी गवर्नमेंट। মার্কিন অস্ত্রের মজুত নিয়ে শীর্ষ কর্মকর্তাদের উদ্বেগ প্রকাশের পর ইরানে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
প্রেসিডেন্টের নির্দেশনার পর টানা দ্বিতীয় দিনের মতো তেহরানে হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। এদিকে হরমুজে নিরাপদ নৌ চলাচল ব্যবস্থাপনার কৌশল নির্ধারণে তেহরানে শুক্র ও শনিবার ইরান ও ওমানের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দুপক্ষ নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে হরমুজে নিরাপদ নৌ চলাচলের জন্য এক নীতিতে পৌঁছাতে নিজেদের অবস্থান উল্লেখ করেছে। আর কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে কিয়েভের হামলায় এক নাবিক নিহতের জেরে তেহরানে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। তবে ইরানে হামলা বন্ধ হলেও পাল্টাপাল্টি সংঘাতে লিপ্ত সৌদি আরব ও হুথি বিদ্রোহীরা। ইয়েমেনের হুদাইদা বন্দর এবং কামরান দ্বীপে সৌদি হামলার জবাবে লোহিত সাগর উপকূলে সৌদি আরামকোর 2টি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের। টানা বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত ভারতের বেশ কয়েকটি রাজ্য। গুজরাটে প্রবল বর্ষণ ও বন্যায় দুদিনে প্রাণ গেছে কমপক্ষে 35 জনের। আসাম রাজ্যে সপ্তাহব্যাপী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 66 জনে। টানা 6ষ্ঠ দিনের মতো ভারী বৃষ্টি চলতে থাকায় জনজীবন বিপর্যস্ত উত্তরের জম্মু কাশ্মীরে। সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার পাহাড়ি ঢলের শঙ্কায় উদ্বিগ্ন বাসিন্দারা। হিমাচল প্রদেশের 6 জেলায় অরেঞ্জ ও 7 জেলায় ইয়েলো অ্যালার্ট জারি রয়েছে। প্রবল বর্ষণের জেরে ভূমি ধসে যান চলাচল বন্ধ রাজ্যের 134টি সড়কে। এছাড়া দিল্লিতে ইয়েলো অ্যালার্ট এবং ভারী বৃষ্টির আভাস মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের গাঙ্গেয় অঞ্চল, হরিয়ানা, পাঞ্জাব, ঝাড়খণ্ড, কেরালা এবং কর্ণাটকে। এদিকে বছরের 12তম টাইফুন আঘাত হেনেছে ভারতের প্রতিবেশী দেশ চীনে। রোববার ভোর রাতে 10 বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় হয়ে দক্ষিণের গুয়াংদং প্রদেশে আঘাত হানে টাইফুন নৌল। ফ্রান্সের দক্ষিণ পশ্চিম উপকূলের নজিরবিহীন দাবানল ছড়িয়ে গেছে বোঁদো পর্যন্ত। স্পেনে দাবানলে প্রাণ গেছে কমপক্ষে 1 জনের। দুই দেশে গৃহহীন 2.5 লাখ মানুষ। স্থানীয় সময় শনিবার সকাল পর্যন্ত ফ্রান্সের 30টির বেশি এলাকায় জ্বলছিল আগুন। তীব্র বাতাস আর উচ্চ তাপমাত্রায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা। এক রাতে বোঁদোর পশ্চিমে 7টি শহর খালি করে ফেলার নির্দেশ দেওয়া হয় বাসিন্দাদের। দেশটির জোরান্দ এবং লান্দ অঞ্চলে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 2 লাখ মানুষকে। আগুন আরও ছড়িয়ে পড়া ঠেকাতে এবং ধ্বংসস্তূপ পরিষ্কার করতে সেনাবাহিনীর সহযোগিতা নিচ্ছে ফ্রান্স। অন্যদিকে বাতাসের গতি কমে আসায় আর্দ্রতা বাড়ায় এবং তাপমাত্রা কমে যাওয়ায় স্পেনে দাবানল পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। দক্ষিণ চীন সাগরে ডুবে গেছে ভিয়েতনামের একটি জাহাজ। রোববার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে জীবিত উদ্ধার করা হয়েছে 44 জনকে। জানা গেছে উদ্ধারকৃতরা সবাই ভিয়েতনামের নাগরিক। ডুবে যাওয়ার সময় খোই নগুয়েন নামের ওই জাহাজে ক্রু সহ মোট 62 জন যাত্রী ছিলেন। রয়টার্স বলছে ক্ষতিগ্রস্ত জাহাজটি সমুদ্র থাকা অবস্থায় উদ্ধারকারী নৌযানে সতর্ক সংকেত পাঠাতে সক্ষম হয়। এরপর ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী 6টি চীনা জাহাজ, একটি হেলিকপ্টার ও ভিয়েতনামিজ আরও একটি নৌযান। আরও জানা গেছে ডুবে যাওয়া জাহাজটির দৈর্ঘ্য প্রায় 70 মিটার এবং ওজন 999 টন। আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। স্বাগত জানাচ্ছি আরও একবার। দেখছেন এখন চারদিক। এবছর রাজস্ব থেকে কোনো অর্থ খরচ না করেই বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচার করেছে সরকার। সচিবালয়ের সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, আগামীবার বিশ্বকাপ সম্প্রচার থেকে মুনাফা অর্জনে উদ্যোগ নেওয়া হচ্ছে। সফলভাবে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের উদ্যোগ নেয় এ সময় তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, নতুন কুড়ি স্পোর্টসের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে সকল দায়িত্বভার গ্রহণ করবে সরকার। আগামী অলিম্পিকে অংশ নেওয়ার জন্য তাদের প্রস্তুত করা হবে। তিনি বলেন, খালি জায়গা খুঁজে পাওয়া গেলে খেলার মাঠ তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে 4599টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার। দেখা যায় যে একটি টুর্নামেন্ট সামনে আসলে তখন ওই টুর্নামেন্টকে সামনে রেখে আমাদের প্রস্তুতি নিতে হয়, কিন্তু আমরা চাই এই প্রস্তুতিটা সারা বছর থাকবে এবং সেই স্পেসিফিক সেই সিলেক্টিভ স্পোর্টস গুলোকে নির্ধারণ করে আমরা বছরব্যাপী ট্রেনিং সেশন রাখবো। বিগত বিশ্বকাপের টাকার যে পরিমাণ সরকার খরচ করেছে, আজকের বাংলাদেশে আমাদের যে বাজেটের অবস্থা, সেখানে এই পরিমাণ টাকা খরচ করতে সরকার নানানভাবে কৃচ্ছ্রতা সাধন প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। অতএব আমাদেরকে তখন সমাধান বের করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী
এবং তার এই নির্দেশনার কারণেই কিন্তু শেষ পর্যন্ত আমরা বিশ্বকাপ সম্প্রচারও করতে পেরেছি, আবার কোনো ধরনের কোনো টাকা না খরচ করেই কিন্তু আমরা করতে পেরেছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। প্রথমবারের মতো ডাক পেয়েছেন মুশফিক হাসান। আগামী 13 আগস্ট ডারউইনে প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে 6 থেকে 8 আগস্ট ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে খেলবেন ক্রিকেটাররা। যথারীতি দলের নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন সৌম্য সরকার, জাকের আলী অনেক এবং তাসকিন আহমেদ। দলে চমক হিসেবে রয়েছেন পেসার মুশফিক হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন তাওহিদ হৃদয়, লিটন দাস, নাইম হাসান ও রবিউল হক। আগামী 31 জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। নতুন কুড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ের অ্যাথলেটিক্সে দারুণ নৈপুণ্য দেখিয়েছে দেশের ক্ষুদে ক্রীড়াবিদরা। লং জাম্পে মেয়েদের বিভাগে 4.62 মিটার লাফিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ফরিদপুর অঞ্চলের ইমা খানম। দ্বিতীয় হয়েছেন খুলনার ইভা এবং তৃতীয় রংপুরের তসফিয়া তুবা। ছেলেদের লং জাম্পে 6.19 মিটার লাফিয়ে সেরা হয়েছেন রংপুর অঞ্চলের আহাতাব নূর। দ্বিতীয় রাজশাহীর ইকরাম আর তৃতীয় হয়েছেন কুমিল্লার নাহিদ হোসেন। অন্যদিকে 200 মিটার স্প্রিন্টে ছেলেদের বিভাগে 23.87 সেকেন্ড সময় নিয়ে শিরোপা জিতেছেন রাজশাহীর মোহাম্মদ আমান। দ্বিতীয় হয়েছেন চট্টগ্রামের জাওয়াদ কাদের এবং তৃতীয় বরিশালের মাহাদি মোহাম্মদ। মেয়েদের 200 মিটারে 28.99 সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন মারিয়া। দ্বিতীয় হয়েছেন খুলনার অধরা ঐশী আর তৃতীয় স্থান অর্জন করেছেন ময়মনসিংহের রাফিয়া আক্তার। বিশ্বকাপ ফাইনালে হারের হতাশা ভুলে অবশেষে জনসম্মুখে এলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার চতুর্থ স্তরের লিগে নিজ মালিকানাধীন দল লিওনেসের খেলা দেখতে হাজির হয়েছিলেন তিনি। রোববার আন্তোনিও দি জিয়াকোমো স্টেডিয়ামে লিওনেস ও সেন্ট্রাল কর্দোবার ম্যাচ উপভোগ করেন ক্ষুদে জাদুকর। লিওনেল ক্লাবটির মালিক স্বয়ং মেসি আর সভাপতি তার বড় ভাই মাতিয়াস। নিজের ক্লাবের অগ্রগতি কাছ থেকে দেখতেই মাঠে হাজির হয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচ শুরুর পর গোপনে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করলেও খবর ছড়িয়ে পড়তেই গ্যালারিতে ভিড় করেন সমর্থকেরা। ভক্তদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। অনেকে দিয়েছেন অটোগ্রাফও। মাঠের পাশে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের উপস্থিতিতে খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের জন্য একটি সাধারণ চতুর্থ বিভাগের ম্যাচ পরিণত হয় স্মরণীয় এক উৎসবে। এখন বিশ্রাম শেষে ইন্টার মায়ামিতে মেসির ফেরার অপেক্ষা। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।